আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সাথে হাজির হয়ে গেছি আগামীকালকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো আছে, আমি কয়েকটা সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আসছি। পাশাপাশি হচ্ছে তোমরা যারা এবার ভর্তি পরীক্ষা দিবা এবং গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেগুলো থেকে তোমাদের কোশ্চেনগুলো দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষাটা যাতে সুন্দর হয়, গুছানো হয় এবং স্মুথ হয়, সেইটা করার জন্য হচ্ছে এতদূর সময় নিলাম আমরা। জাস্ট আমরা তোমাকে সেইভাবে একবার দেখানোর চেষ্টা করব, যাতে করে তুমি এবং তোমরা যারা আছো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা সবাই একটা ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, একটু কনফার্ম করবা যে সবকিছু ঠিক আছে কিনা, আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা। একটু কষ্ট করে জানাবা যে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। একটু জানাবা যে তোমরা আমাকে, হ্যাঁ সবকিছু ঠিক আছে, শুনতে শোনা যাচ্ছে। ওকে, ওকে ভাইয়ারা, ঠিক আছে তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা শুরু করছি যে ক্লাসগুলো দিয়ে শুরু করব, অর্থাৎ তোমরা যে ভর্তি পরীক্ষা দিবা, এই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আসলে কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া দরকার, প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে একবার ঘুটিনাটি দেখাই দিব। ঠিক আছে, ওকে, একবার দেখাই। পাশাপাশি প্রথম কি দেখাবো বলে দিচ্ছি। প্রথম আমি তোমাদের দেখাবো হচ্ছে সাম্প্রতিক গুলা, বুঝছো? প্রথম সাম্প্রতিক গুলো দেখাবো। এই সাম্প্রতিক গুলো দেখানোর পরে হচ্ছে তোমার যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে, গ্রুপ সাবজেক্ট, হ্যাঁ গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, এই গ্রুপ সাবজেক্টের পড়াগুলো সুন্দর মতো তোমাকে এ টু জেড থেকে থেকে দেখা দিব। ঠিক আছে, ওকে, আমি প্রথমে আসি। একেবারে ধরে ধরে কয়েকটা জিনিস দেখাবো, যেগুলো তোমার ভর্তি পরীক্ষার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। ওকে, প্রথমে আসি। প্রথম কি বলতেছে, 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ত্রয়োদশ অর্থাৎ 13তম, কততম ভাইয়া? 13তম, অর্থাৎ এর আগে বাংলাদেশ আরো 12 বার নির্বাচন হয়ে গেছে। এর আগে অর্থাৎ এই সংসদের আগে আরো কয়বার? আরো হচ্ছে 12 বার সংসদ অধিবেশন হয়েছিল। সরি, অধিবেশন না, সংসদ হয়েছিল আর কি 12 বার। এখন ঠিক আছে বেরা, তাহলে এই যে 12 বার তো সংসদ অধিবেশন হয়েছে, এবার যেটা হচ্ছে এটা হচ্ছে 13তম। এই অধিবেশনের প্রথম অধিবেশনে কে আহ্বান করতে পারেন? এখন সংসদ অধিবেশন আহ্বান করবে, অধিবেশন বলতে বোঝো সকল সংসদ সদস্যকে, সকল এমপি কে ডেকে এনে একটা কি হবে, মত বিনিময় হবে, কার কি সমস্যা, কি কোন জায়গায় কি করতে হবে, এই সকল গুলো জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। এই যে আহ্বান যে করবে, এই আহ্বান কে করে? এই আহ্বান কে করে? কারণ যেহেতু বর্তমান সংসদ নিয়ে সবার মধ্যে আলোচনা, সকলের মধ্যে আলোচনা, এই যেহেতু আলোচনা আছে, আলোচনা যেহেতু থাকবে এবং সেই টপিকগুলো ভর্তি পরীক্ষা আসে, হ্যাঁ ভর্তি পরীক্ষা আসে। এখন এই আহ্বানটা করে কে? এটা কি প্রধানমন্ত্রী করে? না, প্রধানমন্ত্রী সংসদের নেতা। কার নেতা? বা সংসদের নেতা। ওকে, তাহলে রাষ্ট্রপতি, স্পিকার পড়ছে প্রধান নির্বাচন কমিশনার। একটু বোঝায় বলি তোমাকে। দেখো, অধিবেশন যিনি করতে পারেন, তাহলে প্রধানমন্ত্রী করতে পারবে না। প্রধানমন্ত্রী নিজে হচ্ছে এমপি, সে করতে পারবে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্পিকার স্পিকার তখন নির্বাচিত হবে, স্পিকার তখন ছিল না, বোধন করা হচ্ছে আর কি। তাহলে প্রধান নির্বাচন কমিশন উনি করতে পারে না, ও করতে পারে কে? রাষ্ট্রপতি। কে করতে পারে? ওকে, ঠিক আছে প্রিয় ভাইরা, এখন আসি। এরপর কি বলতেছে? হ্যাঁ, এরপর কি বলতে, এটা হচ্ছে আমার বি নাম্বার উত্তর। কি উত্তর ভাই? বি নাম্বার। ওকে, এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে, পরে আসি 2 নাম্বার কোশ্চেন। দেখো, তোমরা জানি খুশি হবা যে পিরোজপুর জেলায় একটা ইন্দুরকানী উপজেলায় নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, অর্থাৎ পিরোজপুর উপজেলায় ইন্দুরকানী, যারা পিরোজপুরের অধিবাসী আছো তারা জানো হয়তো, এই যে ইন্দুরকানী যেটা আছে, এই ইন্দুরকানীটাকে পরিবর্তন করে, হ্যাঁ পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? প্রশ্ন হচ্ছে এটা। পরিবর্তন করে কি নাম? কি বলছে, শাপলাপুর, জিয়ানগর, নাকি হচ্ছে মোস্তফাপুর, নাকি হচ্ছে নাজিরপুর, কোনটা করা হয়েছে? হ্যাঁ, বলে ফেলছে অলরেডি। তাহলে পিরোজপুর, অর্থাৎ বাংলাদেশের একটা জেলা পিরোজপুর জেলা, এই পিরোজপুর জেলার একটা উপজেলা এই ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে জিয়ানগর। কি নগর ভাইয়া? জিয়ানগর। মনে রাখবা,
নগর, জিয়ানগর রাখা হয়েছে। অর্থাৎ ইন্দুরকানী উপজেলাটাকে পরিবর্তন করে, নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, তোমার হচ্ছে ইন্দুরকানী। ওকে, ঠিক আছে, শেষ, এটা হয়ে গেল ভাইয়া। ওকে, তাহলে মনে রাখতে পারবো এটা। হ্যাঁ, পরবর্তী আসি, জাস্ট দাবা দাবা আমরা গুলো দেখাই দিব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কত শতাংশ হারে কার্যকর হবে বা হয়? দেখো, ডোনাল্ড ট্রাম্প তোমরা যদি দেখছো, প্রতিবারে অর্থাৎ পণ্য আদান প্রদানে উনি কি করছেন, একটা রেট ধরে দিয়েছেন, একটা কর বা ট্যাক্স আরোপ করে দিয়েছেন। কত পার্সেন্ট? এখন সেটা কি 100-র মধ্যে 10%, 100-র মধ্যে 5%, নাকি 10-12%? কোনটা? 5, 10, 15, 20, কত পার্সেন্ট? অর্থাৎ ওকে, তাহলে এখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বৈশ্বিক শুল্ক, এটা সাম্প্রতিক কোশ্চেন, বুঝছো, রিসেন্ট জিকে, এটা রিসেন্ট জিকের মধ্যে থেকে এটা আসছে। এখন খেয়াল করছো, এটা হচ্ছে কত ভাই? এটা হচ্ছে 10%, মনে রাখবা। এটা কত পার্সেন্ট ভাই? এটা হচ্ছে 10%। তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, দেখবা সাম্প্রতিক থেকে 2-1টা কোশ্চেন পাবা। একটা আন্তর্জাতিক পাঠ থেকে পাইতে পারো, আবার হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকেও পাইতে পারো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তারপরে দেখি আমরা, তারপর কি বলা হয়েছে, এটা হচ্ছে 10%। কত পার্সেন্ট? 10%। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের কোন সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয়েছে? অর্থাৎ এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আমি আবার বলতেছি, কোশ্চেন যখন হবে, কোশ্চেন হওয়ার সময় অবশ্যই আন্তর্জাতিক পাঠ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, দুইটা পাঠকে সমন্বয় করা হবে। এখন ইসরায়েল, এটা দেখো বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যুদ্ধ, বা তোমার হচ্ছে দাঙ্গা, বা তোমার হচ্ছে মত পার্থক্য থাকে না, এরকম আর কি। তো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, অর্থাৎ এই দুজনে হামলা করছে কার উপরে? ইরানের উপরে হামলা করেছেন। ইরানে হামলা করার পর ইরানের একটা সর্বোচ্চ যে ধর্মীয় নেতা ছিল, সেই নেতা নিহত হয়েছে, মানে মারা গিয়েছে। তার নামটা আসলে কি? তার নাম কি? হ্যাঁ, দ্রুত পড়ে দেবো, একবারে কম সময়ের মধ্যে। আমি যতগুলো আনছি, হয়তো 30 মিনিট সময় নিব, 30 মিনিট বা তার 45 মিনিট সময় নিব, এগুলোর মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। বেশি সময় নষ্ট করবো, কারণ তোমার একটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে। ওকে, তাহলে উত্তর কি? বা আয়াতুল্লাহ আলী খমিনি, নাকি হচ্ছে কাসেম, নাকি হচ্ছে ইব্রাহিম রাইস, নাকি হাসান রুহানি? বলে দিচ্ছি তোমাদেরকে, ইরানের এই যে ইরানের যৌথ, মানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের যে নেতা নিহত হন, তার নাম হচ্ছে আয়াতুল্লাহ আলী খমিনি। আয়াতুল্লাহ আলী, দেখো, এই আলী হচ্ছে তার নাম, কি ভাইয়া? আলী, মনে রাখবা, এই আলীটা হচ্ছে তার নাম, খমিনি হচ্ছে তার উপাধি, সরি, আর আয়াতুল্লাহ হচ্ছে ওই যে তোমার হচ্ছে যিনি সর্বোচ্চ ধর্মীয় সম্পর্কে জ্ঞান রাখেন, ভালো জানেন, হ্যাঁ, তাকে এই উপাধিটা দেওয়া হয়। তাহলে আয়াতুল্লাহ তার একটা উপাধি, খামিনি তার বংশ পদবী, আর আলী হচ্ছে তার নাম। কি ভাইয়া? এই আলী কার? আলী হচ্ছে তার নাম, নাম শুধুমাত্র আলী, বাট এর সাথে আয়াতুল্লাহ আলী খমিনি লাগানো হয়েছে, বুঝছো, এরকম আর কি। ওকে ভাইরা, এটা শেষ হইলো। পরবর্তী আসি আমি, পরবর্তী দেখি কি কি আছে ভাইয়া। এখানে বলা হয়েছে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কোন কার্ড চালুর নির্দেশনা দেওয়া হয়েছে? সেবা এবং চিকিৎসা, দেখো, চিকিৎসা সেবা, অর্থাৎ এখানে স্পেসিফিক বলে দেওয়া হয়েছে, এখানে স্পেসিফিক বলে দেওয়া হয়েছে যে এখানে চিকিৎসা সেবা। কি সেবা? চিকিৎসা সেবা। এখন চিকিৎসা সেবা পাইতে হলে তাকে কি ডিজিটাল স্বাস্থ্য কার্ড লাগবে, কিউআর হেলথ কার্ড লাগবে, নাকি হচ্ছে স্মার্ট হেলথ কার্ড লাগবে? বর্তমানে কোন কার্ডটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি তোমার হচ্ছে কি, মানে কোন কার্ডটা উদ্বোধন করবেন বলে চিন্তা করেছেন? বলো, এটা কি হেলথ কার্ড? ওকে, ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি ই হেলথ কার্ড। ঠিক আছে, ই হেলথ কার্ড। পরে আসি, ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ইতিহাস হিসেবে কে দায়িত্ব লাভ করেছেন? বলে দিচ্ছি, জাস্ট ধপধাপ আগায় যাবো আর কি। তো ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ যিনি হয়েছেন, চিফ হুইপ, সংসদের চিফ হুইপ, নট বিরোধী দলীয় চিফ হুইপ, বলে নাই, এখানে বলছে চিফ হুইপ। তাহলে মনে রাখবা, তার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম। কি নাম ভাইয়া? নুরুল ইসলাম। তার নাম কি? তার নাম হচ্ছে নুরুল ইসলাম। শেষ, দাবা দাবা এগিয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে নুরুল ইসলাম। এরপরে আসি, পরে কি বলা হয়েছে, ইরানি যুদ্ধ জাহাজ আইরিস ডিনা এই ধ্বংস করার জন্য মার্কিন নৌবাহিনী কি ব্যবহার করেছিল? জাস্ট বলবো আর উত্তর বলে দিব। ঠিক আছে, ইরানি যুদ্ধ জাহাজ ইরিস ডিনা ধ্বংস করার জন্য মার্কিন নৌবাহিনী কি ব্যবহার করেছিল? উত্তর হচ্ছে টর্পেডো। কি ব্যবহার করেছিল? টর্পেডো ব্যবহার করেছিল। শেষ, টর্পেডো ব্যবহার করেছিল। ওকে, টর্পেডো ব্যবহার করেছিল, এটা আমি দেখে ফেললাম। ঠিক আছে,
আমি পরবর্তী আসে, ওকে ঠিক আছে, পরবর্তী আসি। দেখেন পরবর্তী কি বলছে, ইরানি যুদ্ধজাহাজ ধ্বংসের ঘটনাটি কোন সাগরে সংঘটিত, অর্থাৎ ইরানের যে ইরিস ডিনার যে জাহাজটা ডুবে গেছে বা ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্র যে ধ্বংস করলো এটা কোথায়? এটা কি ভূমধ্য সাগরে, না আরব সাগরে, নাকি হচ্ছে ভারত মহাসাগরে, নাকি হচ্ছে পারস্য উপসাগরে? কোথায়? উত্তর হচ্ছে ভারত মহাসাগরে, মনে রাখবা। এই যে জাহাজটা ডুবাই দিল, এই জাহাজটা ডুবাই দেওয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে ওরা টর্পেডো ব্যবহার করেছে, যুক্তরাষ্ট্র টর্পেডো ব্যবহার করেছে, এবং এটা কি করছে, এটা হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে ডুবাইছে, বুঝছো? ভারত মহাসাগর, মনে রাখবা এটা কি উত্তর কি ভারত মহাসাগরে। এরপরে আসি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ভেচার একটা শীটের লেকচার শীটের কভার পেজটা আসছে। যাই হোক, এটা হচ্ছে ইংলিশের আর এটা হচ্ছে সাধারণ লেকচার শীটের কভার। যাই হোক, পরে দেখো এই যে জিয়ানগর যেটা আছে, এই জিয়ানগর উপজেলাটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? একটু আগে দেখছি না ভাই, আমরা একটু আগে দেখলাম বাংলাদেশের একটা জেলার নাম পরিবর্তন করা হয়েছে, সরি উপজেলার নাম পরিবর্তন করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ইন্দুরকানী, বুঝছো? সেটা কি ভাইয়া? ইন্দুরকানী। এই যে ইন্দুরকানী, এই উপজেলাটার নাম পরিবর্তন করে রাখা হয়েছে জিয়ানগর। কি নগর? জিয়ানগর রাখা হয়েছে। এটা হচ্ছে পিরোজপুর জেলা। কোন জেলার ভাইয়া? সেটা হচ্ছে পিরোজপুর জেলা, ঠিক আছে? ওকে, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে পিরোজপুর জেলা। কি জেলা? পিরোজপুর জেলা। শেষ। এরপর আসি, এরপর কি বলা হয়েছে ভাইয়া? বলা হয়েছে বাংলাদেশের ব্যাংকের 14তম গভর্নর কে, মানে তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের 14তম গভর্নর, বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হচ্ছে তোমার হচ্ছে মুস্তাফিজুর রহমান। কে ভাইয়া? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মনে রাখবা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন, স্নাতকোত্তর কমপ্লিট করেছিলেন আর কি ওখান থেকে। বাংলাদেশের ব্যাংকের 14তম গভর্নর কে? সে হচ্ছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। শেষ, মনে রাখবা এটা। তারপরে দেখি ভাইয়া, বর্তমানে মন্ত্রিসভা মোট সদস্য সংখ্যা কত? মানে বাংলাদেশের বর্তমান সরকার, বিএনপি সরকারের তোমার হচ্ছে মোট মন্ত্রিসভা মানে কতজন মন্ত্রী জানো? কতজন মন্ত্রী? এখান থেকে পরীক্ষা আসতে পারে, বুঝছো? তো কতজন মন্ত্রী? উত্তর হচ্ছে 49 জন। 49 জন, হয়তো সামনে বাড়তে পারে, এরকম হইতে পারে। তাহলে বর্তমান কতজন মন্ত্রী ভাইয়া? সেটা হচ্ছে 49 জন। কতজন? 49 জন মন্ত্রী তারা নিয়ে গঠন করেছে তোমার হচ্ছে বিএনপি সরকার বা বর্তমান সরকার আর কি, বাংলাদেশের বর্তমান সরকার। ওকে, ঠিক আছে ভাইয়া। পরে আসি, পরে কি বলতেছে, বর্তমানে মন্ত্রিসভায় মন্ত্রী এক জিনিস, প্রতিমন্ত্রী আরেক জিনিস। যেমন আমরা পড়েছি না, নদী এক জিনিস, উপনদী আরেক জিনিস, অর্থাৎ নদী হচ্ছে বড়, উপনদী হচ্ছে তার থেকে ছোট বা তার শাখা একটা। তার মানে মন্ত্রীকে সাহায্য সহযোগিতা করার জন্য প্রতিমন্ত্রী থাকে। ওইরকম প্রতিমন্ত্রী কয়জন? বর্তমান সময় বাংলাদেশের প্রতিমন্ত্রী হচ্ছে 24 জন। কয়জন ভাইয়া? 24 জন, মনে রাখবা। 24 জন প্রতিমন্ত্রী আছে। 24 জন প্রতিমন্ত্রী আছে। ওকে, ঠিক আছে ভাইয়া। পরে আসি ভাইয়া, পরে কি বলতেছে, সমাজ বিজ্ঞানের জনক কি? দেখবা এই যে দেখো, গত বছর অর্থাৎ তোমরা যারা গত বছর দেখছো প্রশ্ন, বিগত বছর প্রশ্নটা পড়ছো, বিগত বছর প্রশ্ন পড়ার পরে দেখতে পারছো যে আসলে তোমার সমাজ জনক থেকে প্রশ্ন আসছে কিনা। আসছে, তুমি সাধারণ ধরলে পাবা জনক থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তো সমাজ বিজ্ঞানের জনককে? উত্তর হচ্ছে আমার এই যে, এটা হচ্ছে অগাস্ট কোত, বুঝছো? এই অগাস্ট কোত, এই ভদ্রলোক হচ্ছে সমাজ বিজ্ঞানের জনক। এবং বিভিন্ন বইতে বিভিন্ন সময় মুসলিমের দিক থেকে বিবেচনা করে ইবনে খালদুনকে বলা হয় সমাজ বিজ্ঞানের জনক বা আধুনিক সমাজ বিজ্ঞানের জনক, এরকম বলা হয় আর কি বিভিন্ন বইতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এদিক থেকে তোমাদের টেক্সট বই লেখা আছে অগাস্ট কোত, বুঝছো? অগাস্ট কোত। ওকে, ঠিক আছে বাদাস, ঝটপট দেখে অগাস্ট কোত পাইলাম, শেষ হয়ে গেল। পরে আসি, পরে কি বলতেছে, বিখ্যাত আল মুকাদ্দিমা। এই যে এটা গুরুত্বপূর্ণ, এটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে মাঝে মধ্যে, পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এই যে বইটা আল মুকাদ্দিমা। এই গ্রন্থটা সমাজ বিজ্ঞানের সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই গ্রন্থটা। আল মুকাদ্দিমা গ্রন্থটির রচয়িতাকে মনে রাখবা, আল মুকাদ্দিমা সেটা হচ্ছে ইবনে খালদুন। কোথায়? এই যে ইবনে খালদুন, উত্তর হচ্ছে ইবনে খালদুন। আল মুকাদ্দিমা কার লেখা? সেটা হচ্ছে ইবনে খালদুনের লেখা। কার লেখা ভাইয়া? ইবনে খালদুনের লেখা। একটু কষ্ট করে মনে রাখবা। আর একটু বলে দেই, যারা আগামীকাল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, আগামীকাল পরীক্ষা দিবা, আগামীকাল পরীক্ষা দেওয়ার জন্য আজকে অ্যাডমিট কার্ডটা সুন্দর মতো ফাইলে ঢুকাই ফেলবা। মানে অ্যাডমিট কার্ডের মধ্যে যা যা লেখা আছে এটা পড়বা সুন্দর মতো, যেখানে কি কি বলছে, কি কি ব্যবহার করা যাবে, কি কি ব্যবহার করা যাবে না, কখন ঢুকতে হবে এক্সাম হলের মধ্যে, সুন্দর মতো দেখে ফেলবা, লিখে নিবা এবং আজকে রাতের মধ্যে সবকিছু ওকে করে রাখবা।
মানে আগামীকাল সকালে ওই করবো, সবকিছু রেডি করবো এরকম না। আজকে সবকিছু রেডি করে ঘুমাবা, আজকে সবকিছু রেডি করে তাড়াতাড়ি আজকে ঘুমাই যাবা। আগামীকাল সকালে একটু উঠে যদি রিভিশন দিতে মন চায়, পড়তে মন চায় পড়লা, দেন হচ্ছে ফ্রেশ মাইন্ডে নিয়ে সুন্দর মতো পরীক্ষা যাবা। কোনো চাপ নাই, কোনো চাপ নাই, নিরিবিলি সুন্দর মতো বসবা, হাউকা হুমুকা করার দরকার নাই। এক্সাম হলে দিবা, দেখবা সবগুলো কমন আসছে। কারণ আর সব জায়গায় আসবা, আর 100টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন যাতে একটা মিস না হয়, বন্ধুকে গুলি মিস হয়, যাতে তোমার গুলি না যাতে মিস না হয়, তোমার গুলি যাতে মিস না হয়। কারণ এখানে নেগেটিভ মার্কস নাই, বুঝছো, কাটবে না, ভুল গেলে উত্তর কাটবে না, তুমি সবগুলো অ্যান্সার করে আসবা, সবগুলো অ্যান্সার করে আসবা, এটা তোমার লাভ হবে। দেখবে যদি একটা লাইগা যায়, হয়ে যায়, যদি হইয়া যায়, বুঝছো, তাহলে 100টা অ্যান্সার 100টা করে আসবা, 100টা করে আসবা। এবং আগামীকালকার পরীক্ষা যেহেতু, আজকে রাতে সবকিছু গুছিয়ে নিবা, আজকে রাতে এডমিট কার্ডে যা লেখা সবগুলো সুন্দর মতো গুছিয়ে নিবা, যাতে পরীক্ষার আগে কিন্তু হ্যাসেল না হইতে হয়। ঠিক আছে, এটা করবা, সবাই করবা। পরে আসি ভাই, দেখো এটা গেল, পরে আসি নিচের কোনটি সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক মাধ্যম। তোমাদের পরীক্ষা দেখবে এরকম কিছু কোশ্চেন দিবে, যেগুলো হচ্ছে একটু বিবেচনা করতে হবে, ব্রেন খাটাইতে হবে, মাথা খাটাইতে হবে। কি বলতেছে, নিজের কোনটি সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক মাধ্যম। এটা যদি বলি খেয়াল করো, আনুষ্ঠানিক মাধ্যম বলছে না, নিয়ন্ত্রণের মানে কি, সামাজিক কাজকর্মগুলো নিয়ন্ত্রণ করবে। মনে করো একজন ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করবে, এখন তার স্বাভাবিক জীবনযাপন করতে হলে কি করতে হবে, তাকে একটা আইনের মধ্যে চলতে হবে। যদি আইন মেনে চলে তাহলে সবাই কি করবে, শান্তিময় চলতে পারবে। ঠিক একই ভাবে আইন যদি থাকে তাহলে মানুষের স্বাভাবিক আচরণ নিয়ন্ত্রণ করতে পারবে। আর তুমি যখন খুশি করতে পারবে না। তুমি একজনকে দেখলা যে অনেক সুন্দর একটা জিনিস নিয়ে যাচ্ছে, তুমি এটা চুরি করে নিয়ে যাবা, যদি আইন না থাকে, শাস্তি না থাকে, তুমি কি করবা, সে আবার কি করবে, সে একটা অশান্তির মধ্যে পড়বে, সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই জন্য সমাজে আইন থাকতে হবে এবং সেই আইনের প্রয়োগ থাকতে হবে, তাহলে দেখবা সমাজ সুন্দর মতো রান করবে, বুঝছো। এটা থেকে তোমার এই পরীক্ষায় সমাজ বিজ্ঞান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ওকে, পরে আসি মণিপুরি। আবার বলে দিচ্ছি, যদি সুযোগ হয় আজকে রাতে তুমি যা এতদিন যা পড়েছ এগুলো সব রিভিশন দিবা ঠিকই, কিন্তু এটা নিগোষ্ঠী, বুঝছো, এই নিগোষ্ঠী থেকে একটু দাঁড়াচাড়া দিবা, কারণ হচ্ছে নিগোষ্ঠী থেকে পরীক্ষা প্রশ্ন আসে। কারা কোন জায়গায় বসবাস করে, যেমন গারোরা কোথা থেকে ভাইয়া, গারো হচ্ছে ময়মনসিংহ থেকে, এখানে থেকে গারোরা। এবং পাশাপাশি বললো সাঁওতাল কই থাকে, আবার বললো রাখাইন, কি বললো, রাখাইন কোথা থেকে, পটুয়াখালী থেকে, পটুয়াখালী। এমন বললো চাকমা কোথা থেকে, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে থাকে। তারপর হচ্ছে ত্রিপুরা কই থাকে, ত্রিপুরা অঞ্চলে থাকে। এভাবে পরীক্ষা প্রশ্নগুলো আসে, ঠিক আছে, মাথায় রাখবে এগুলা। তাহলে মণিপুরি কোথায়, মনে রাখবা, মণিপুর শব্দটা আসলে সিলেট আসবে। কোথায়, পুরী। আমরা যত ছোটবেলায় শুনেছিলাম পুরী বললে অনেক কিছু বোঝে, এই পুরী মানে সিলেট, পুরী মানে কোথায়, পুরী মানে সিলেট, পুরী মানে হচ্ছে সিলেট। তাহলে মণিপুর কোথায়, মণিপুর হচ্ছে আমার সিলেট। ঠিক আছে, সিলেট মনে রাখবা, শেষ। পরে আসি ঐতিহাসিক বস্তুবাদ। কি বাদ, বস্তুবাদ। এই যে বস্তুবাদ শব্দটা, এই তত্ত্বটি প্রবক্তাকে, বস্তুবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছে আমার কার্ল মার্কস। কে ভাইয়া, কার্ল মার্কস। বস্তুবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছে আমার কার্ল মার্কস, শেষ, মনে রাখবা। বস্তুবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছে আমার সি নাম্বার, কার্ল মার্কস। ঠিক আছে, বস্তুবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছে কার্ল মার্কস। পরে আসি, পরে কি বলতেছে, পরে বলছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, অর্থাৎ একটা বিপ্লব, রেভলিউশন হয়েছিল, তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল। ওই রেভলিউশনটা কোন শতাব্দীতে ঘটেছিল, সেটা হচ্ছে অষ্টাদশ, মানে কি 18 শতাব্দী, বুঝছো, 18 শতাব্দী। এই 18 শতাব্দীতে তোমার হচ্ছে শিল্প বিপ্লব হয়েছিল। এক প্রশ্ন হইতে পারো, ভাইয়া 18 শতাব্দী মানে কি, 18 শতাব্দী মানে হচ্ছে দেখো, এটা মানে হচ্ছে এরকম, যে তোমার যে বলা হয় যে 701 থেকে 1701 থেকে 1800, হ্যাঁ 1800 এই পর্যন্ত 18 শতাব্দী, বুঝছো, 18 শতাব্দী। এই সময়টাতে কি হয়েছিল, তোমার হচ্ছে বিপ্লবটা হয়েছিল, এটা শিল্প বিপ্লব, ইংল্যান্ডে হয়েছিল। ওকে, পরে আসি এই সুশাসন শব্দের সঠিক ইংরেজি প্রতিশব্দ আসলে কোনটা, সুশাসন শব্দের সঠিক ইংরেজি প্রতিশব্দ কোনটা। দেখো, এটা হচ্ছে গুড গভর্নেন্স, সেলফ গভর্নেন্স, বেটার গভর্নেন্স, নাকি হচ্ছে ডেমোক্রেটিক রুল, কোনটা। উত্তর হচ্ছে সুশাসন শব্দের সঠিক ইংরেজি শব্দ হচ্ছে গুড গভর্নেন্স। এই যে এটা মনে রাখবা, বানানটা খেয়াল রাখবা, গুড গভর্নেন্স। ঠিক আছে, এটা মনে রাখবা, বানানটা খেয়াল রেখো। এরপরে আসি, কি বলতে চাই, সরকারের কোন অঙ্গের কাজ হচ্ছে আইন প্রয়োগ করা। মনে রাখবা, সরকারের 3টা ভাগ থাকে। কয়টা ভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, কি বিভাগ, আইন বিভাগ।
পরে শাসন বিভাগ, শাসন বিভাগ, পরে হচ্ছে বিচার বিভাগ, পরে কি, পরে হচ্ছে বিচার বিভাগ। এখন খেয়াল করো, আইন বিভাগ কি? আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। অর্থাৎ যদি সংসদের মধ্যে 350 জন এমপি যায় না, ওই 350 জন এমপি কি করে, এরা দেশে আইন প্রয়োগ করে, আইন সংশোধন করে, কখন কোন আইন রাখবে, কখন কোন আইন কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এই আইনগুলো প্রণয়ন করে হচ্ছে কারা, এমপিরা, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট। এমপিরা কি করে, এমপিরা হচ্ছে সংসদে আইন প্রণয়ন করে, আইন তৈরি করে। পরে আসি শাসন বিভাগ। এই শাসন বিভাগের কাজ কি? শাসন বিভাগের কাজ হচ্ছে এই যে আইন প্রয়োগ করলো, আইন তৈরি করলো, এই আইনটা রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার কাজ হচ্ছে কাদের, এই শাসন বিভাগের। অর্থাৎ প্রশাসক যারা আছে তাদের কাজ হচ্ছে শাসন বিভাগের কাজ। ওকে, আইন বিভাগ পাইলাম, শাসন বিভাগ পাইলাম। বিচার বিভাগের কাজ কি ভাইয়া? বিচার বিভাগের কাজ হচ্ছে এই আইন বাস্তবায়ন করতে গিয়ে কেউ মানতেছে, কেউ মানতেছে না, কেউ দুর্ঘটনা ঘটাই বলতেছে, কেউ একটা অপকর্ম করে ফেলতেছে, এর শাস্তি দেওয়ার জন্য কি আছে, একে শাস্তি দেওয়ার জন্য বা বিচার করার জন্য কি আছে, বিচার বিভাগ। অর্থাৎ এই সিস্টেম রাষ্ট্র পরিচালিত হয়, আইন প্রণয়ন করে, আইন বাস্তবায়ন করে, আইন কেউ যদি ব্যাঘাত ঘটায় তাহলে তাদের কি হবে, বিচার হবে, তার কি হবে, বিচার বিভাগ বা বিচারের আয়তে আসবে। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি, সরকারের কোন অঙ্গের কাজ হচ্ছে আইন প্রয়োগ করা, কি করা, আইন প্রয়োগ করা। এটা কোনটা কোনটা হবে, এটা হচ্ছে শাসন বিভাগ। আইন প্রয়োগ করা হচ্ছে, আইন প্রয়োগ করা, আইন মানে বাস্তবায়ন করবে তাকে, সে হচ্ছে শাসন বিভাগ। ওকে, পরে আসি আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক বা প্রবক্তা কে? আদর্শ আমলাতন্ত্রের প্রবক্তা কে? আদর্শ আমলাতন্ত্রের প্রবক্তা কে বা উদ্ভাবক হচ্ছে কে? সে হচ্ছে কি, এই ম্যাক্স ওয়েবার। এই ম্যাক্স ওয়েবার হচ্ছে আদর্শ আমলাতন্ত্রের জনক, বা ওনাকে বলা হয় আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। ঠিক আছে, ম্যাক্স ওয়েবার শেষ। ওকে, ডান। পরে আসি, পরে কি বলতেছে, ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও দার্শনিক ভিত্তিকে প্রতিষ্ঠা করেন। ফরাসি বিপ্লবটা হয়েছিল 1789। আর এই ফরাসি বিপ্লবের সময় ফরাসি বিপ্লবের শিশু বলা হয়, কি বলা হয়, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে, নেপোলিয়নকে। মনে রাখবা, নেপোলিয়নকে কি বলা হয়, ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। প্রশ্ন হইতে পারে কেন বলা হয়, কারণ হচ্ছে এই বিপ্লব যখন শুরু হয়, এই ফরাসি বিপ্লব যখন শুরু হয়, তখন নেপোলিয়নের বয়স ছিল মাত্র 20 বছর, অর্থাৎ 20 বছর। আর বিপ্লব যখন শেষ হয় তখন তার বয়স 30, অর্থাৎ সেই জন্য তাকে বলা হয়, নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ঠিক আছে, আর এই ফরাসি বিপ্লবকে দার্শনিক রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করছে কে? সে হচ্ছে জ্যাক রুসো। এই জ্যাক রুসো, তাই সে হচ্ছে ফরাসি বিপ্লবকে রাজনৈতিক ও দার্শনিক ভিত্তি প্রতিষ্ঠা করেছে এই রুসো। ওকে, ঠিক আছে ভাই, পরে আসি। পরে দেখি 22 নম্বর কোশ্চেন। সুশাসনের একটি অন্যতম প্রধান শর্ত হলো, দেখো মানে একটা রাষ্ট্রের মধ্যে সুশাসন কায়েম করতে হলে, সুশাসন বাস্তবায়ন করতে হলে, একটা রাষ্ট্রের মধ্যে যদি ভালো শাসন থাকে, এবং তুমি কিভাবে বুঝবা এটা রাষ্ট্রের মধ্যে ভালো শাসন আছে, তুমি কোনটা জিনিস থেকে বুঝবা যে রাষ্ট্রের মধ্যে ভালো শাসন আছে? দেখো তো, এটা কি আমলাতন্ত্রের আধিপত্য? না, এটা আমলাতন্ত্রের আধিপত্য থাকলে কি সমস্যা হয়, আমরা যখন একটা ফাইল পাঠাই সচিবালয়ের মধ্যে, ওই সচিবালয়ে ফাইলটা সিগনেচার হয়ে আইতে 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 ফাইলের কাগজ নষ্ট হয়ে যায়, কারণ লালাচারা খাইতে খাইতে নষ্ট হয়ে যায়। মানে অনেক বড় লং, মানে দীর্ঘ সূত্রে এরকম বড় একটা লাইন ধরতে হয়। পরে আসি, একনায়কতন্ত্রের মধ্যে হয়, আমার বাংলাদেশে একনায়কতন্ত্র নাই, আমরা বুঝতে পারি না হবে কিনা। বিচার বিভাগের পরাধীনতা থাকলে কখনো এটা হবে না, সুশাসন হবে না। বিচার বিভাগের কি থাকলে পরাধীনতা, মানে যদি বিচার বিভাগটা অন্যের অধীনে চলে যায় তাহলে কি হবে, আমরা বিচার পাবো না। আর বিচার না পেলে কি হবে না, সুশাসন হবে না। আর সুশাসন হইতে হলে কি থাকতে হবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। কারণ কি, কারণ হচ্ছে বিচার বিভাগ স্বচ্ছতা জবাবদিহিতা থাকলে সুশাসন কেন হবে বলে দিচ্ছি তোমাকে। দেখো, তোমাকে একটা ব্রিজ করতে সরকার দিল 3 লাখ টাকা, মনে করো। এখন 3 লাখ টাকা কোন জায়গায় ব্যয় হয়েছে, তুমি সুন্দর মতো ভাউচার সহকারে দিলা যে আমাকে এই টাকা এখানে ব্যয় হয়েছে, এত টাকা মিস্ত্রিকে দিয়েছি, এত টাকা বালু কিনেছি, এত টাকা রড কিনেছি। তাহলে কি হবে, তাহলে হচ্ছে সুন্দর মতো একটা স্বচ্ছতা আসবে যে আমি কত টাকা ব্যয় করেছি, একটা বিশ্বাস আসবে। আবার কি জবাবদিহিতা, অর্থাৎ তুমি একটা কাজ করেছো, কত টাকা ব্যয় করেছো, এই ব্যয়ের হিসাবটা তুমি কি করলা, জবাবদিহি করলা সরকারের কাছে যে আমি এত টাকা ব্যয় করেছি। তাহলে কি হবে, ধীরে ধীরে সুশাসনের মধ্যে আগায় যায় বাংলাদেশ। ওকে, পরে আসি, মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেছিল? মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেছিল? দেখো, মুসলমানরা কোথায় প্রথম হিজরত করেছিল যদি বলি, সেটা হচ্ছে আবিসিনিয়া। কি ভাইয়া, আবিসিনিয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাই আবিসিনিয়া কোথায়? আবিসিনিয়া হচ্ছে বর্তমান ইথিওপিয়া। কি ভাইয়া, ইথিওপিয়া।
ইথিওপিয়া, বুঝছো? ইথিওপিয়া বা ইথিওপিয়া, এই যে ইথিওপিয়া হচ্ছে বর্তমান আবিসিনিয়ার নাম, মানে আবিসিনিয়া যেটা, এটার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা দেশ। ওকে, পরে আসি। বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটা? বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনার সনদ। কি সনদ ভাইয়া? এই মদিনার সনদ, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় যাওয়ার পর এটা তৈরি করছিলেন, বুঝছো? ওকে, তাহলে উত্তর হচ্ছে কি? মদিনার সনদ। কি ভাইয়া? মদিনার সনদ। পরে আসি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ময়দানে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন? আল্লাহ রাসূল মানে শেষ ভাষণটা, একেবারে শেষ ভাষণটা কোথায় দিয়েছিলেন? ছিল হচ্ছে আরাফাতের ময়দানে। এই আরাফার ময়দানে যারা হজ করতে যায়, হজের ফরজের মধ্যে একটা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। তো আরাফার ময়দানে অবস্থান করতে হয় কাদেরকে? তারা হচ্ছে যারা হাজি আছেন তাদেরকে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণটা দিয়েছিলেন কোথায়? এই আরাফার ময়দানে। ওকে, পরে আসি। আইনি আকবরী একটা গ্রন্থ, আইনি আকবরী গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে বাংলা শব্দটা, যে বাংলা এরকম অথবা এই যে এরকম এরকম, এই যে বাংলা শব্দটা লেখা হয়েছে, বাংলা শব্দটা লেখা হয়েছে, পাওয়া গেছে। আইনি আকবরী গ্রন্থ। কি গ্রন্থ? আইনি আকবরী একটা গ্রন্থ। এই গ্রন্থটা কে রচনা করছেন? এটা হচ্ছে আবুল ফজল। কে ভাইয়া? উত্তর হচ্ছে আবুল ফজল, অর্থাৎ বি নাম্বার। আইনি আকবরী গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। এখন প্রশ্ন হইতেছে ভাইয়া, আবুল ফজল কে এবং এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই বইতেই এই যে বাংলা শব্দটা পাওয়া গেছে, বুঝছো? বাংলা শব্দটা পাওয়া গেছে। এবং আবুল ফজল হচ্ছে সম্রাট আকবরের সভাকবি ছিল, বুঝছো? আকবরের সভাকবি ছিল। শেষ। পরে আসি, ইসলামের ইতিহাসে প্রথম ধর্মভিত্তিক রাজনৈতিক দল কোনটা? সেটা হচ্ছে খারিজি। উত্তর কি? উত্তর হচ্ছে খারিজি। কারণ খারিজি কারা? খারিজি হচ্ছে তারা যারা হচ্ছে দল ত্যাগী। খারিজি শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? দল ত্যাগী, দল ত্যাগী, বুঝছো? খারিজি মানে হচ্ছে দল ত্যাগী। ওকে, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটা। কি নাম্বার? সি নাম্বারটা। পরে আসি, মদিনার সনদ কত সালে প্রণীত হয়? একটু আগে তোমাদেরকে বলছি। মদিনার সনদ কত মানে কত ইতে প্রতিষ্ঠিত হয় বা প্রণীত বা লেখা হয়? সেটা হচ্ছে 622 খ্রিস্টাব্দে এটা প্রণীত বা লেখা হয়। কোথায়? মদিনাতে। পরে দেখি, আইন প্রণয়ন করা সরকারের কোন বিভাগের কাজ? একটু আগে বলছি তোমাদেরকে। আইন প্রণয়ন করা আর আইন প্রয়োগ করা এক জিনিস না। আইন প্রণয়ন করা মানে হচ্ছে আইন তৈরি করা, আর আইন প্রয়োগ করা মানে হচ্ছে আইনটাকে, যে আইন তৈরি করা হয়েছে ওই আইনটাকে মানে সাপ্লাই করা, মানে কি করা? ওটাকে রাষ্ট্রের মধ্যে প্রয়োগ করা, হ্যাঁ, বিদ্যমান করা আর কি। তাহলে আইন প্রণয়ন করা কাজ হচ্ছে কাদের? আইন বিভাগের। আইন তৈরি করা কাজ কাদের? আইন বিভাগের। ওকে, পরে দেখি, সর্বপ্রথম এই যে বঙ্গ, দেখো সর্বপ্রথম এই যে বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে ঐতরেয় অরণ্যক গ্রন্থে। ঋগ্বেদের একটা ঐতরেয় অরণ্যক গ্রন্থ ছিল, ওই গ্রন্থের মধ্যে বঙ্গ শব্দটা, কি শব্দটা? বঙ্গ শব্দটা পাওয়া যায়। তাহলে বঙ্গ শব্দটা প্রথম পাওয়া যায় ঐতরেয় অরণ্যক গ্রন্থের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, শেষ। এটা শেষ। পরে আসি, ভয়াবহ দুর্ভিক্ষ ৭৬-এর মনন্তর। এই ৭৬ মনন্তর বাংলা কত সালে সংগঠিত হয়েছিল? দেখো, ৭৬-এর মনন্তর বলছে না, ৭৬ মানে ৭৬ আসে, তার বাংলা সালটা হচ্ছে 1176। কত? এটা বাংলা সালটা হচ্ছে 1176, মনে রাখবে এটা। ৭৬-এর মনন্তর মানে দুর্ভিক্ষ যে হয়েছিল, এটা একটা দুর্ভিক্ষ ছিল, বুঝছো? এখানে একটা কি হয়েছিল? দুর্ভিক্ষ হয়েছিল, আর এক লোক মারা গিয়েছিল। এই দুর্ভিক্ষটা হয়েছিল বাংলা সন, নট ইংরেজি সন। এটা বাংলা সন হচ্ছে 1176 সালে। এটা বাংলা সাল, বুঝছো? বাংলা সাল, ইংলিশ সাল কিন্তু আবার লাগা ফেলো না, আবার বাংলা সাল এটা। ওকে, পরে আসি, সিন্ধু সভ্যতার অন্তর্গত প্রধান দুইটি শহর ছিল, মানে সিন্ধু সভ্যতাটা ঘিরে গড়ে উঠেছিল এই দুইটা শহর কেন্দ্র করে। দুইটা শহরের নাম কি? এটার নাম হচ্ছে হরপ্পা। এটার নাম কি? এটার নাম হচ্ছে হরপ্পা, আর এটা হচ্ছে মহেঞ্জোদারো, বুঝছো? মহেঞ্জোদারো, হরপ্পা আর মহেঞ্জোদারো, এই যে দুইটা শহর নিয়ে, দুইটা শহরকে কেন্দ্র করে হিন্দু সভ্যতা কি হয়েছিল? গড়ে উঠেছিল। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা। ঠিক আছে, ওকে। 32-33 নাম্বার চলে আসছি। রুশ বিপ্লব, অর্থাৎ রুশ বিপ্লব সালটা হচ্ছে 1917। 1917 সাল। এই সালে কি হয়েছিল? রুশ বিপ্লব হয়েছিল, মানে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক মাঝামাঝি সময়ে। এই সময়টার মধ্যে এই যে বিপ্লবটা হইলো, এই বিপ্লবের আরেক নাম কি? অপর নাম কি? এটাকে বলা হয়
এটাকে বলা হয় তোমার অক্টোবর বিপ্লব, মনে রাখবা। কি বিপ্লব? অক্টোবর বিপ্লব বলা হয়। কারণ বিপ্লবকে, রুশ বিপ্লবকে কি বলা হয়? অক্টোবর বিপ্লব বলা হয়, আর বলশেবিক বিপ্লব বলা হয়। ঠিক আছে, এই রুশ বিপ্লবের আরেক নাম হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লব। কি বিপ্লব? সমাজতান্ত্রিক বিপ্লব। ঠিক আছে, ওকে ওকে, তাহলে সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয়। ওকে, শেষ। পরে আসি, পরে কি বলতেছে? ইসলামী রাষ্ট্রের আয়ের সব থেকে বড় প্রধান উৎস কোনটা? ইসলামী রাষ্ট্রের যে আয়টা আসে, এই আয়টা আসে জাকাত থেকে। কি থেকে? জাকাত থেকে। ইসলামী রাষ্ট্র যেগুলো ছিল, যেগুলো আছে, এই রাষ্ট্রের আয় হচ্ছে জাকাত থেকে। ওকে, পরে আসি, ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের নিরাপত্তার জন্য যে কর নেওয়া হয়, মানে ইসলামী রাষ্ট্রের মধ্যে কোন অমুসলিম ব্যক্তি যদি বসবাস করে, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে কর নেওয়া হয় বা ট্যাক্স নেওয়া হয়, সেটাকে বলা হয় জিজিয়া। মনে রাখবা। অর্থাৎ একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে অমুসলিম ব্যক্তি যখন বসবাস করবে, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে কর নেওয়া হয়, ট্যাক্স নেওয়া হয়, সেটাকে বলা হয় জিজিয়া। কি বলা হয়? সেটাকে বলা হয় জিজিয়া। ঠিক আছে, জিজিয়া বলা হয়। পরে কি বলতেছে? পরে বলতেছে কি দেখো, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে কি বলা হয়? রাষ্ট্রীয় কোষাগারকে, যেমন আমাদেরকে অর্থমন্ত্রী বলা হয় বা অর্থ মন্ত্রণালয় আছে, ঠিক ইসলামী রাষ্ট্রের মধ্যে এই রাষ্ট্রীয় কোষাগারকে বলা হয় বাইতুল মাল। কই বাইতুল মাল? কই? এই যে এই নাম্বারটি, বাইতুল মাল। বাইতুল মাল, বুঝছো? বাইতুল মাল, বাইতুল মাল বলা হয়। ওকে, তোমরা তো অনেকে ভালো ভালো, তোমরা তো ভালো ভালো। 37 নম্বর কোশ্চেন, ইসলামী রাষ্ট্রের কোষাগারকে কি বলা হয়? বাইতুল মাল। দেখলাম, হ্যাঁ, বাইতুল মাল দেখে বলছি। তাহলে মোটামুটি আমরা এগুলো শিখে ফেললাম, শর্টকাট করে কত কিছু দেখে ফেললাম। আগামীকাল ভর্তি পরীক্ষা দিবা, সবার জন্য শুভকামনা থাকবে। একেবারে সুন্দর করে প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে দিছি, যাতে করে ভর্তি পরীক্ষা, আর বলে দিচ্ছি, পেশান নেওয়া যাবে না। আগামীকাল পরীক্ষা দিবা, পেশান নেওয়া যাবে না, পেশান নেওয়া যাবে না, পেশান নেওয়া যাবে না। রিল্যাক্সে আগামীকাল একেবারে 100টা কোশ্চেন। কয়টা কোশ্চেন? একেবারে 100টা। মানে চোখ বুঝে 100টা কোশ্চেন কি করবা? অ্যান্সার করে আসবা। চোখটা বুঝে 100টা কোশ্চেন কি করবা? অ্যান্সার করে আসবা। একবারে রিল্যাক্সে, কোনো হইচই নাই, ঠান্ডা মাথায় পরীক্ষা হলে যাবা, কেন্দ্রের মধ্যে যাবা, গিয়ে সুন্দর মতো 100টা কোশ্চেন অ্যান্সার করে আসবা। হ্যাঁ, ইনশাল্লাহ। আর চেষ্টা করবা একটু ভেবে চিন্তে উত্তরগুলো করার জন্য, যাতে ভুল না হয়। কারণ অনেক শিক্ষার্থী চান্স পাবে। 4 লাখ, প্রায় 4.5 লাখ মতো সিট আছে, আর আবেদন করেছে মাত্র হচ্ছে, সিটের চেয়েও কম আবেদন করেছে। মানে তুমি কম নাম্বার পেলেও সাবজেক্ট পাবা, কিন্তু না, তুমি তোমার এলাকার কলেজ, ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইলে তোমাকে অবশ্যই ভালো নাম্বার পাইতে হবে। ভালো নাম্বার পাইতে হবে। আর ভালো নাম্বার পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? 100-র মধ্যে ভালো একটা অ্যামাউন্ট উঠাতে হবে। ভালো একটা অ্যামাউন্ট নাম্বার তোমাকে উঠাইতে হবে। হ্যাঁ, আর তোমাদের সবার জন্য দোয়া রইল। আগামীকাল ভালো মতো পরীক্ষা দিও, আর পরীক্ষা শেষ করে যখন রেজাল্ট দিবে, রেজাল্ট দিলে আমাদেরকে জানাইও। বুঝছো? তোমরা আমাদেরকে একটু জানাইও যে ভাইয়া আমার পজিশনতে এত আসছে, আমি এত নাম্বার পেয়েছি। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। আর হ্যাঁ, যেটা বললাম একটু আগে, তোমরা অবশ্যই কিন্তু আমাদের জানাবা যে ভাইয়া পরীক্ষা কেমন হয়েছে, কেমন পরীক্ষা দিলা, কতটুকু কমন পেয়েছো, একটু জানাবো আমাদেরকে। ঠিক আছে, তোমাদের জন্য দোয়া রইল। ভালো ভালো তোমাদের এলাকায় বা তুমি যেটা ভালো মনে করো, সেগুলোতে তোমার চান্স হোক। ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো। আর যারা সেকেন্ড টাইম দিবা, হ্যাঁ, আবার চাচ্ছ সেকেন্ড টাইম পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, তাদের জন্য শুভকামনা থাকবে। শুরু করে দিবা। অফুরন্ত দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।